হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে থেকে আমার ফোনে টেকনিক্যাল কিছু সমস্যা হওয়ার জন্য আমি ভিডিও বানাতেই পারতেছিলাম না। এখন সমস্যাটা ভালো হয়নি, তাই অন্য ডিভাইসে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবং এই ভিডিওটা দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো এর জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তো আশা করি অতি দ্রুত আমার ফোনের সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং এরপর থেকে আরও টাইমলি ভিডিওগুলো আমি দিতে পারবো। আর ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে আসলে অনেকেই রয়েছে যারা ফেক ইউটিউবার, যারা ইউটিউবে এগুলো সম্পর্কে ভুলভাল উল্টোপাল্টা বোঝায়, তাদেরকে আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বাট আমাদের মতো ছোটো ইউটিউবারদের আসলে ওই রকম সাপোর্ট করেন না। সেজন্য যারা নতুন তাদেরকে বলবো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন। এটা তো আপনাদের ক্ষতি নেই, বাট আমাদের একটু উপকার হয়ে যায়। আজকে আমরা কথা বলবো গ্যালাক্সি A17 5। এই ফোনটা কিন্তু একটি 5G ফোন। এর বাংলাদেশ আনঅফিসিয়াল প্রাইস 28,000 টাকা এবং ভারতে এটা প্রায় 18,000 রুপি এর আশেপাশে পাওয়া যাচ্ছে। বুঝতেই পারতেছেন আনঅফিসিয়াল দাম, অর্থাৎ অফিসিয়াল দামটা তাহলে আরো অনেক বেশি হতে পারে। আর আমি বুঝতেই পারতেছি না স্যামসাং এর ফোনে দাম হুট করে এত বেশি হয়ে গেল কেন। স্যামসাং নিজেই বাড়িয়ে দিল না ট্যাক্সের জন্য, বুঝলাম না ব্যাপারটা। তারা ফোনের সাথে চার্জার তো দেয়ই না, আবার ডিসপ্লেতেও তাদের সমস্যা থাকে। এরা মনে হয় ভবিষ্যৎ নোকিয়া হবার চেষ্টা করতেছে। মূল কথা, আপনারা অনেকেই স্যামসাং এর ফোন পছন্দ করে থাকেন, আমিও একটা সময় পছন্দ করতাম। আর তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন। তো তাদের জন্য এই ভিডিওটা। আমি কিন্তু এসব ফোন সম্পর্কে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। প্রথমে এই ফোনটা বক্স নিয়ে কথা বলতে গেলে, ফোনটার আপনারা বক্সে ফোন পাবেন, একটি 25 ওয়াটের চার্জার পাবেন, সেমিকন্ডাক্টর টুল এবং বাদ বাকি কাগজপত্র পাবেন আর কি। তবে এর বক্সের চার্জার নিয়ে কিছু কথা রয়েছে যেটা আমি ভিডিওর শেষের দিকে পরে বলতেছি। এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে, প্রথমে ডিজাইনে আসলে ফোনটা বক্সি টাইপের ডিজাইন, প্লাস্টিক বডি, ব্যাক ও ফ্রন্টে গ্লাস থাকতেছে। ফ্রন্টে গোরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন থাকতেছে, যা এই বাজেট অনুযায়ী বেশ ভালো এবং প্রশংসার একটা দাবিদার রাখে। তবে যারা কিনবেন তারা অবশ্যই আলাদা একটা প্রোটেক্টর গ্লাস ব্যবহার করবেন, কারণ এই ভিক্টার্স থাকুক না, গোরিলা, হনুমান যাই থাকুক, এগুলো কিন্তু ওই রকম টেকে না। কয়েকবার ফোন হাতে পড়ার পর এমনি ভেঙে যায় পরে। আর এর দৈর্ঘ্য 164.4 মিলিমিটার, প্রস্থ 77.9 মিলিমিটার ও থিকনেস 7.5 মিলিমিটার, ওজন 192 গ্রাম। এই ফোনটা ব্ল্যাক, গ্রে, ব্লু কালারে আপনারা পাবেন। পিছনের কালার ও হ্যান্ড ফিল অবশ্যই আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে, তবে সামনের থেকে গরিবের একটা ফিল দিতে বাদ রাখবে না, কারণ এর সামনের ডিসপ্লেতে একটি ড্রপ নচ ও নিচে একটি বড় বেজেল রয়েছে। চেনগুলো আমার এই বাজেট অনুযায়ী বেশ মোটাই মনে হয়েছে। এই বাজেটে অনেকে 1.5K এর সিমেট্রিক্যাল বেজেললেস ডিসপ্লে প্রোভাইড করে থাকে, বাট এই ডিসপ্লেটা দেখে আমার 2020 সালের কথা মনে পড়তেছে। আমি ভুলেই গিয়েছিলাম এটা 2025 সাল। ফোনটা 8/256GB ভেরিয়েন্টে পাওয়া যায়, যার দাম আমি আগেই বলেছি। এর ডিসপ্লেটা সুপার অ্যামোলেড, যা 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এর রেজলিউশন 1080x2340 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 19.5:9, পিপিআই 385, স্ক্রিন টু বডি রেশিও 86%। এখানে আপনারা 1200 নিটসের মতো পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং ডিসপ্লের হার্টস থাকতেছে 90 হার্টস রিফ্রেশ রেট। তো এই বাজেট অনুযায়ী ডিসপ্লেটা কিন্তু একেবারেই কমতে হয়ে যায়, কারণ এই বাজেটে আমরা কার্ভ ডিসপ্লেও দেখি এবং বেজেললেস সিমেট্রিক্যাল বেশ শার্প টাইপের 120 হার্টজের ডিসপ্লেও দেখি। আর সুপার অ্যামোলেড হওয়ার জন্য এই ডিসপ্লের নিচে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেত, যা এই ফোনে নেই। এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা অবশ্যই কমতির একটা বিষয়। স্টোরেজ হিসেবে থাকতেছে 8GB LPDDR4X র্যাম ও 256GB UFS 2.2 স্টোরেজ, যা এই বাজেটে ঠিকঠাক রয়েছে। তবে আমার মনে হয় এখানে 12GB র্যাম দেওয়া উচিত ছিল, কারণ আমরা অনেক কম বাজেটের ফোনেও 8GB 6GB র্যাম আজকাল দেখে থাকি। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে Android 15 এর উপর One UI 7, আর SoC হিসেবে থাকতেছে Exynos 1330, যা অক্টা-কোর একটি চিপ এবং 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। জিপিইউ হিসেবে থাকতেছে Mali G68 MP2। এর আন্তর্জাতিক স্কোর 4.5 লাখের মতো আসে। এই বাজেটে এই স্কোরটা কিন্তু বেশ কম হয়ে যায়। এই বাজেটে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটির 7400 চিপও দেখতে পাই, যা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেক্ট নিয়ে তৈরি। আমরা অনেকেই জানি এক্সিনোস SoC পারফরমেন্স তেমন ভালো হয় না, অন্যদিকে বেশি গরম হয়, যার জন্য ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাওয়া যায়। এই বাজেটে SoCটা স্যামসাং এর আরও একটু ভালো দেওয়া উচিত ছিল,
যাতে আরও স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এর ইউআইটা আবার এরা ভালো দেওয়ার চেষ্টা করেছে। এখানে স্যামসাং 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এখানে পাচ্ছেন নক সিকিউরিটি, স্যামসাংয়ের সিকিউর ফোল্ডার, NFC, স্যামসাং পে, স্যামসাং ওয়ালেট। এখানে অনেকগুলো এআই ফিচার পাবেন। এখানে একটু বেশি দামি ফোনে যেসব এআই ফিচার রয়েছে তার অনেকগুলো পাবেন, তবে মেইন এআই হিসেবে কাজ করতেছে জিমিনি। পাওয়ার বাটনটা কিছুক্ষণ প্রেস করে রাখলে জিমিনি চালু হয়ে যাবে। এটা একটা ডিফল্ট অ্যাপ, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মতো এই অ্যাপটা কাজ করবে। এখানে জিমিনি লাইভ, সার্কেল টু সার্চ, ইনফো সার্চ, কন্টেন্ট ট্রান্সলেশন অর্থাৎ কোনো টেক্সটের অনুবাদ করতে পারবেন, মিউজিক সার্চ, ম্যাথ সলিউশন, কুইক URL ওপেনিং, ইজি নেভিগেশন, কুইক কল ইত্যাদি ফিচার পাবেন। ক্রস অ্যাপ এআই অ্যাকশন ফিচারও পাবেন। কলের সুবিধার জন্য ভয়েস ফোকাস মোড পাবেন, যা নয়েজ ক্যান্সেলেশনের কাজ করবে আর কি। আর মেইলের জন্য অন ডিভাইস ভয়েস মেইল পাবেন। তো যা বললাম এতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এর ইউআইটা বেশ প্রিমিয়াম। আর এসব কিন্তু ডে টু ডে লাইফে ইউজে তেমন কোনো সমস্যা হবে না, বেশ স্মুথ একটা রেজাল্ট পাবেন। সমস্যা হবে গেমিংয়ে। এতে যে প্রসেসর আছে তা দিয়ে আপনি গেমিংও অবশ্যই করতে পারবেন, কিন্তু এই বাজেটে যেমন গেমিংটা আমরা আশা করে থাকি, গেমিং ডিভাইস না হলেও এটা সেরকম গেমিংও রেজাল্টও দিতে পারবে না, কারণ এর এসওসিটা ওই রকম অত ভালো না। এবার আসি ক্যামেরায়। অনেকে এই বাজেটে ক্যামেরার জন্য হয়তো এই ফোন কিনতে পারেন, কারণ অনেক ইউটিউবার এই ফোনে ওআইএস আছে বলে ক্যামেরা সম্পর্কে বেশি বেশি করে বলে। তো এই দামে ক্যামেরায় ওআইএস থাকাটা একেবারেই স্বাভাবিক। আমরা এর আগে অনেক ফোনে দেখেছি এই দামে ওআইএস থাকতে। এর মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যা 1.8 অ্যাপারচারের। এতে ওআইএস রয়েছে। 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যা 2.2 অ্যাপারচারের, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স রয়েছে, যা 2.4 অ্যাপারচারের। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, যা 2.0 অ্যাপারচারের। স্যামসাং এর ফোন এই বাজেটে ক্যামেরাটা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। বাজেট অনুযায়ী ছবিতে ঠিকঠাক শার্পনেস, ডিটেইল পাবেন, আর ছবির কালারটা আশা করি সবারই পছন্দ হবে। ডাইনামিক রেঞ্জ ও হাইলাইট ব্যালেন্সও ভালো পাবেন। ছবি আরও বেশি ভালো পাওয়ার কারণ এআই ছবিগুলোকে কিছুটা আপগ্রেড করে দেয়। ভিডিও এর কথা বলতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, যেমনটা আমি হয়েছি। কারণটা এই না যে এই ফোন দিয়ে আপনি 8K 30 FPS ভিডিও করতে পারবেন, কারণটা এই যে এই ফোন দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও করতে পারবেন, যেখানে ওআইএস এবং এআইএস থাকতেছে। এইটা দেখে যে কেউ অবাক হতে পারে, কারণ এই বাজেটে আমরা ইজিলি 4K 30 FPS ভিডিও করা যায় এরকম ফোন ডজন দেখেছি। তো এই ক্ষেত্রে ক্যামেরায় অবশ্যই কিন্তু অনেকটা পিছিয়ে থাকতেছে, আর এর মেইন কারণ এর খারাপ প্রসেসর। আর এখানে যে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যার ছবি ঠিকঠাক থাকলেও ওভারঅল ক্যামেরার দিক দিয়ে কিন্তু এই ফোনটা অনেক পিছিয়ে থাকতেছে। এই ফোনে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে, যা কমন, এবং 25 ওয়াটের চার্জার থাকতেছে, টাইপ সি পোর্ট রয়েছে। এর চার্জার নিয়ে গল্প রয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। প্রথম দিকে যারা এই ফোনটা কিনবেন তারা বক্সের সাথে চার্জার পাবেন, পরে বক্সের সাথে চার্জার থাকতেছে না। এটা স্যামসাং এর জন্য করেছে কারণ মানুষ ভালো না মন্দ তারা না বুঝে হুটহাট করে এই ফোনটা কিনে ফেলে এবং কোম্পানির বেশি বেশি লাভ হয়। পরিশেষে এতে লাইট সেন্সর, প্রক্সিমেটরি সেন্সর, অ্যাক্সেলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ সেন্সর থাকতেছে। আর যেটা প্রথমেই বলেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু সাইড মাউন্টেড থাকতেছে, যা অবশ্যই এই বাজেটে ঠিক হয়নি। এখানে আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকা উচিত ছিল। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড, এই ফোনটা কেনা উচিত কিনা। এই ফোনে আমি ভালো দিকের থেকে খারাপ দিকে বেশি দেখতে পেয়েছি। শুধু এর ইউআইটাই ভালো, তবে ফোনের এসওসি এর জন্য ফোনটা ল্যাগ করলে ইউআই দিয়ে কিচ্ছু হবে না, ফোন হ্যাং করে বসে থাকবে। আমি সবাইকে বলবো এই ফোনটা আনঅফিসিয়ালি হোক বা অফিসিয়ালি, ঠকতে না চাইলে কেনার দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে প্লিজ সাপোর্ট